আচ্ছা, কমরেড শ্রদ্ধেয় ভাজন সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির এই জেলার সম্পাদক কমরেড জামির মোল্লা, উপস্থিত আছেন আমাদের ছাত্র আন্দোলনের নেতা কমরেড দীপশিকা সহ এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত কমরেড, মারা, বোনেরা, দাদারা, কাকারা, চাচা চাচি যারা এসেছেন সকলকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে নমস্কার, আদাব, প্রণাম জানিয়ে গুটি কয়েক কথা। আজকের সময়ে দাঁড়িয়ে কেন আমরা বাংলা বাঁচাও যাত্রায় নেমেছি? এই বাংলাকে বাঁচাতে হবে, এই মুর্শিদাবাদ জেলাকে বাঁচাতে হবে, এই নবগ্রাম বিধানসভাকে বাঁচাতে হবে। যারা গোটা বিধানসভা এলাকায়, এই মুর্শিদাবাদ জেলা গোটা রাজ্যে প্রতিদিন চুরি, একদিকে দাঙ্গা, একদিকে দুর্নীতি, সব কিছুর মধ্যে একটা পরিবেশ তৈরি করতে চাইছে, যাতে প্রতিদিন টিভির পর্দা যেটা দেখাচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে ভাগ করো, বাবরি মসজিদ হবে না রাম মন্দির হবে, এটা করার মূল উদ্দেশ্য মানুষের মাথা থেকে হক, রুটি রুজির যে এজেন্ডা, এই এজেন্ডা যাতে মানুষ ভুলে যায়, ওরা ভুলিয়ে দিতে চাইছে। ওরা পেটের ভাতের কথা বলছে না, ওরা ভাগের কথা বলছে। আর এই ভাগের বিরুদ্ধেই আমরা প্রতিদিন রাস্তায় নেমেছি। কেন? কারণ এই বাংলাটাকে বাঁচাতে হবে, মুর্শিদাবাদ জেলা বাঁচাতে হবে। কি হবে মুর্শিদাবাদ জেলার? মুর্শিদাবাদ ঝিল, এই নবগ্রাম বিধানসভা এলাকায় প্রচুর মানুষ আছে যারা পলু চাষ করত, তারা আজকে কি অবস্থার মধ্যে আছে? আজকে নবগ্রাম বিধানসভা এলাকায় যদি আপনি দেখেন একটার পর একটা, আজকে আদিবাসীদের কি অবস্থা, আজকে নবগ্রাম বিধানসভা এলাকার উন্নয়ন কোন জায়গায় দাঁড়িয়ে আছে? প্রতিদিন একটা নেতা আর একটা নেতাকে গালিগালাজ করে, এই এলাকার এমএলএ একবার তৃণমূলকে গালিগালাজ করে, একবার বিজেপিকে গালিগালাজ করে, আর মানুষের কথা বিধানসভায় বলতে ভুলে যায়। দেখেছেন এলাকার বিধায়ককে কোনদিন বিধানসভায় গিয়ে নবগ্রামের বিধানসভার মানুষের কথা বলতে, এলাকার কৃষি ব্যবস্থার কথা বলতে, মুর্শিদাবাদ জেলার গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধ করার কথা বলতে? দেখেছেন মুর্শিদাবাদ জেলায় পাট শিল্প বাঁচানোর জন্য এই রাজ্যে জেলার বিধায়ককে কোনো কথা বলতে শুনতে পাবেন না। কারণ এরা গড়তে জানে না, এরা ভাঙতে জানে। পশ্চিমবাংলায় যখন বামপন্থী ফ্রন্ট সরকার এসেছিল, পশ্চিমবাংলার জনগণ যখন লাল ঝান্ডার সরকারটা নিয়ে এলো, আর জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী হলেন, প্রথম বললেন এই নবগ্রাম সহ গোটা পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতির উন্নতি করতে হবে। তাই বর্গাদার পাট্টাদারের মাধ্যমে মানুষকে জমি বিলি বন্টন করো, এক ফসলি জমিকে দু ফসলি করো, আর দু ফসলি জমিকে তিন ফসলি করো। কারণ মাঠে বিদ্যুৎ পৌঁছে দাও, ইউরিয়া, ডিএপি, পটাশ, কীটনাশকের দাম কমিয়ে দাও। কারণ গ্রামে ছোট ছোট মানুষের হাতে যখন পয়সা আসবে, ছোট ছোট বাজার তৈরি হবে গ্রামে, তারপর সেই বাজারের মাল ক্রয় করার জন্য শহরে বড় বাজার তৈরি হবে, আর শহরে বড় বাজার তৈরি করার জন্য বড় বড় কারখানা তৈরি হবে, আর সেই কারখানায় বাংলার বেকাররা কাজ পাবে। পশ্চিমবাংলায় বামপন্থী ফ্রন্ট সরকারের সময় যত কারখানা তৈরি হয়েছিল, এই সাগরদিঘিতে তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া পেট্রোকেমিক্যাল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেক্টর 5 দিদিমণি আসার পরে সেক্টর 6 তৈরি করতে পারেনি, সিঙ্গুর বন্ধ করেছে, নন্দীগ্রাম বন্ধ করেছে, একটা নতুন করে সেফটিপিনের কারখানার উদ্বোধন করতে পারেননি দিদিমণি। কারণ দিদিমণি চাই না বাংলার বেকার যুবকরা কাজ পাক। দিদিমণি আসার পরে কি করলেন? বলছে গ্রামীণ অর্থনীতিকে ভেঙে ফেলতে হবে। তাই কি বলছেন উনি? বলছেন যে প্রথমে কৃষি ব্যবস্থার উপরে আক্রমণ নামিয়ে আনো। দেখবেন দিদিমণি আসার পরেই সারে কালোবাজারি শুরু হলো।
বামপন সরকারের সময় 5 টাকার ইউরিয়া আজকে 10 টাকায় কিনতে হচ্ছে, 10 টাকার 10-26 আজকে 28 টাকা 30 টাকায় কিনতে হচ্ছে। বস্তার প্যাকেটের গায়ে লেখা থাকছে কি 1300 টাকা বস্তা, বাজারে কিনতে যাবেন 3000-3200 টাকা ছাড়া আপনি ওই ইউরিয়া ডিএপি পাবেন না। বামপন সরকারের সময় মাঠে 3 টাকা 4 টাকা 5 টাকা ইউনিট বিদ্যুতে আপনি জল পেতেন। শ্যালো মেশিনে জল তোলার জন্য বামপন সরকার 2 টাকা লিটার কেরোসিন তেল দিত। দিদিমণি আসার পরে লিটারের কেরোসিন তেল দেওয়া বন্ধ করলেন কেন? বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন কেন? ইউরিয়া ডিএপি কীটনাশকের দাম বাড়িয়ে দিলেন কেন? কারণ পশ্চিমবাংলার গ্রামীণ অর্থনীতিকে ভেঙে ফেলতে হবে। বামপন সরকার স্বপ্ন দেখিয়েছিল গ্রামে, যে গ্রামে কোন মহাজনী সুদের কারবার থাকবে না, গ্রামের মানুষের হাতে পয়সা থাকবে, জোরদার জমিদারের কাছে সুদে ইন্টারেস্টের টাকা নিতে যেতে হবে না। আজকের সময়ে দাঁড়িয়ে দিদিমণি আসার পরে আবার একটা অন্য কায়দায় আপনার গ্রামে, আপনার পাড়ায়, আপনার বাড়িতে মহাজনী সুদের কারবার নিয়ে এলো। আমার মাদেরকে, বোনদেরকে বন্ধন ব্যাংকের টাকা নেবার জন্য নয়, আশার টাকা নেবার জন্য সোমবার, মঙ্গলবার, বুধবার কিস্তির একটা খাতা নিয়ে বসে থাকতে হয়। কেন? কারণ বাড়িতে অভাব, ছেলের ওষুধ কিনতে হবে, বাড়িতে অসুস্থ মেয়ের বিয়ে দিতে হবে, পরিযায়ী শ্রমিক হিসাবে আপনার ছেলে অন্য রাজ্যে কাজ করতে গিয়েছে, আর যখন দেখছে লোনের টাকা শোধ করতে পারছে না তখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বামপন হয়েছিল পশ্চিম বাংলায় গ্রামীণ অর্থনীতি উন্নতি করতে। দিদিমণি আসার পরে আবার হাতে মালুই ধরিয়ে দিল বাংলার মা বোনেদের হাতে। উনি বলছেন লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন ঠিকই, লক্ষ্মীর ভান্ডার বামপন্থীদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, ডবলের থেকেও বেশি হবে, আর তার সঙ্গে সম্মানটাও দেওয়া হবে, আর খাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না। আমার মা বোনেরা যখন সোমবার মঙ্গলবারের টাকা শোধ করতে পারে না, তখন ওই মাইক্রো ফিন্যান্স কোম্পানিগুলো যারা 27% 28% হারে টাকা তোলে, তারা এসে কি বলে, ঠিক আছে তোমাকে টাকা দিতে হবে না, মাইক্রো ফিন্যান্সের একটা কাজ করো, তোমার স্বামীর বা তোমার ছেলের একটা ডেথ সার্টিফিকেট এনে দাও। আমরা বলছি এই বাংলায় জন্মগ্রহণ করেছি, আমার স্বামীর, আমার ছেলের ডেথ সার্টিফিকেট দেবার জন্য নয়, এই সরকারের ডেথ সার্টিফিকেট দেবার জন্য গোটা বাংলার জনগণকে তৈরি হতে হবে। আর ডেথ সার্টিফিকেট লিখতে হবে, লিখতে হবে ছোটে ঘেরা, যেদিন ভোট দিতে যাবেন সেখানে আপনাকে বিচার করতে হবে। এই বাংলার মাটিতে বামপন সরকার আসার পরে বললো গ্রামে গ্রামে স্কুল তৈরি করব, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বুথে বুথে 68,000 প্রাইমারি স্কুল তৈরি হলো, 43টি পলিটেকনিক কলেজ তৈরি হলো। বামপন সরকারের সময় 12,000 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল তৈরি হলো, 12টি মেডিকেল কলেজ তৈরি হলো। দিদিমণি আসার পরে বললেন গ্রামের ছেলেদের কিন্তু এত পড়াশোনা করা যাবে না। তাই কি করলেন? দিদিমণি প্রথমে এসে বললেন শিক্ষার উপরে আক্রমণ করতে হবে। তাই দিদিমণি বললেন কি, এসএসসি টেট পরীক্ষা কি দুর্গা পুজো কালী পুজো নাকি যে প্রতি বছর পড়তে হবে? আজকের সময়ে দাঁড়িয়ে আমার বাংলার কৃষক, আমার বাংলার শ্রমিক, আমার বাংলার ভ্যান চালক, ছোট ব্যবসায়ী, ছোট দোকানদাররা আর স্বপ্ন দেখে না যে আমার ছেলেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস করার পরে আমার ছেলেটা চাকরি পাবে। স্বপ্ন দেখা ভুলে গেছে, কারণ জানে এই দিদিমণির আমলে এই নবগ্রামের এমএলএ তৃণমূলে যতদিন আছে তারা থাকতে বাংলার ছেলেদের চাকরি হবে না, কারণ 8 লক্ষ 10 লক্ষ টাকায় চাকরি বিক্রি হচ্ছে। তাহলে দেখবেন স্কুলে শিক্ষক নিয়োগ বন্ধ হলো আর স্কুলে ছাত্র যাওয়া বন্ধ হলো। কেন? বাড়িতে যখন অভাব ঢুকলো, যখন পড়াশোনার থেকে পিছিয়ে গেল, চাকরি হচ্ছে না, ড্রপ আউটের সংখ্যা বাড়লো, পড়াশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়ে বাবার লোন শোধ করার জন্য তারা অন্য রাজ্যে পাড়ি দিল পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে। আমার বলছি বক্তব্য এটাই যে বামপন সরকার এত স্কুল তৈরি করলো, দিদিমণি 11 বছরে 8,300টি স্কুলে তালা বন্ধ করে দিয়ে
26,000 মদের লাইসেন্স খুলে দিল। বাংলার জনগণকে ঠিক করতে হবে যে আপনি কারখানার গেটের সামনে দাঁড় করাবেন না মদের দোকানের লাইনের সামনে আপনার ছেলেকে মাতাল হিসাবে দাঁড় করাবেন। আপনাকে ঠিক করতে হবে। সময় এসেছে জবাব দেওয়ার। আপনি সময় এসেছে জবাব দেবেন। কেন বাংলার মাটিতে স্কুল বন্ধ হয়ে মদের দোকান তৈরি হবে? আজকের সময়ে দাঁড়িয়ে এই বাংলাকে বাঁচাতে হবে। যে বাংলায় প্রতিদিন বিভাজনের বিরুদ্ধে লড়াই, যে বাংলায় যারা সাম্প্রদায়িকতাকে ফিস করে গোটা পশ্চিম বাংলাটাকে ভাগ করতে চাইছে, যারা সাম্প্রদায়িকতাকে ব্যবহার করতে চাইছে, আমরা বলছি পশ্চিম বাংলায় কোনো হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি নয়, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা জানি এই পশ্চিম বাংলার মাটিতে লাল ঝান্ডা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। লাল ঝান্ডাই পারে এই পশ্চিম বাংলার সোনালী স্বপ্ন দেখাতে, এই লাল ঝান্ডাই পারে আগামী দিনের ভালোবাসার বাংলা তৈরি করতে, এই লাল ঝান্ডাই পারে প্রতিটি বেকারের হাতে কাজ দিতে, এই লাল ঝান্ডা পারে ছাত্রদের শিক্ষার অধিকার ফিরিয়ে দিতে, এই লাল ঝান্ডা পারে শ্রমিকের ক্ষেত মজুরের গতরের ঘামের দাম দিতে, এই লাল ঝান্ডা পারে কৃষকের ফসলের দাম দিতে। তাই বলছি লাল ঝান্ডার উপর ভরসা রাখুন, বামপন্থীদের উপর ভরসা রাখুন, বামপন্থীদের হাতকে আরো শক্তিশালী করুন। ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক সব অংশের মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি, এই বাংলা বাঁচাও যাত্রার মধ্য দিয়ে আসুন বামপন্থীদের হাত শক্তিশালী করি। আর এই বাংলা বাঁচাও যাত্রা থেকে শপথ গ্রহণ করি আমরা যে আমরা নয়া বাংলা গড়ব, ভালোবাসার বাংলা গড়ব। আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, কারণ এই বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাবার যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে শ্রমিক কৃষকের অধিকার ফিরিয়ে দেবার যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে বুথে সাধারণ মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেবার যাত্রা। এই বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে গোটা পশ্চিম বাংলায় খেটে খাওয়া মানুষের হাতে ক্ষমতা দেওয়ার যাত্রা। আসুন এই যাত্রায় সবাই একসাথে লড়ি। সকলকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ।